বাড়িতে হাজারো মানুষের আনাগোনা। বাড়ির উঠানে সাদা কাফনের কাপড় পরা একজন মৃত ব্যক্তি শুয়ে আছে। পায়ের কাছে একজন বৃদ্ধা মাথায় হাত দিয়ে হাতে একটি চিঠি নিয়ে বসে আছে। লাশটির মাথার কাছে একজন অল্প বয়সী যুবক হাঁটু করে হাতে একটি চিঠি নিয়ে বসে লাশটির দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। সবাই তাড়া দিচ্ছে। লাশটিকে জানাজা দেওয়ার সময় হয়ে গেছে। সবাই লাশটিকে নিয়ে দাফনের কাজ সম্পূর্ণ করতে যায়। লাশটির দাফন কার্যক্রম শেষ হলে সবাই বাড়িতে ফিরে আসে। বৃদ্ধা লোকটি হাতের কাগজটির ভাঁজ খুলে লেখাগুলোর দিকে আবার তাকিয়ে থাকে। বৃদ্ধা লোকটির চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে। প্রিয় বাবা, আসসালামু আলাইকুম বাবা। ভালো নেই জানি, আমায় মাফ করে দিও। সারা জীবন তোমাদের সাথে থাকতে পারলাম না। তোমার অতি আদরের একমাত্র মেয়ে সুচিত্রা, যাকে তুমি সুচি বলে ডাকো। আচ্ছা বাবা, আমি না হয় ভালোবেসে ভুল করেছি, ভুল মানুষের হাত ধরেছি। তুমি কেন ভুল মানুষের কাছে আমায় তুলে দিলে? আচ্ছা বাবা, যৌতুক দিয়ে মেয়েদের সুখ কেনা যায়? যেদিন আমায় আমার শ্বশুরবাড়ির লোকেরা দেখতে এসেছিল, সেদিন তারা তোমার কাছে যৌতুক চেয়েছিল। সেদিন তুমি কেন রাজি হয়েছিলে? মেয়ের সুখের জন্য, তাই তো? কই, তোমার মেয়ে তো সুখে থাকতে পারলো না, সেই তো পরপারে চলে যেতেই হলো। সেদিন কেন তাদের বলতে পারলে না আমরা যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দেব না? আমার মেয়ে কোনো সস্তা বাসি বা পচা খাবার নয়, যাকে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য যৌতুক দিতে হবে। আসলে ভুলটা আমার শ্বশুরবাড়ির লোক, এদের নয়, ভুলটা তোমার। আজ তোমার জন্য তোমার মেয়েটি বেঁচে নেই। আসলে কোনো শ্বশুরবাড়ির দোষই নেই, দোষ হচ্ছে মেয়ের বাড়ির লোকেদের। কেন তারা যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দেয়? তারা যদি যৌতুক না দেয়, তাহলে কারো সাধ্য নেই যৌতুক নিয়ে বিয়ে করার। তোমাদের জামাই তো কোনো যৌতুক চায়নি, তারপরেও শ্বশুরবাড়ির লোকেদের কথায় যৌতুক কেন দিলে? হ্যাঁ, সেই সময় তোমার প্রচুর টাকা ছিল, তবে আজ নেই। আজ তোমার টাকা নেই বলেই তোমার মেয়ে বেঁচে নেই। তোমার বোঝা উচিত ছিল, তোমার মেয়েকে তুমি টাকা দিয়ে বেচে দিয়েছ। তোমাদের ঘাড় থেকে তোমার মেয়েকে ঝেড়ে ফেলেছ। টাকার লোভ যেহেতু তাদের দেখিয়েছ, তার মাসুল তো দিতেই হতো। আজ তুমি তাদের চাহিদা মতো যৌতুকের টাকা দিতে পারছো না, তাই তোমার মেয়েকে মরতে হলো। যখন কোনো ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখতে আসে, তারা যদি যৌতুক চায়, মেয়ে পক্ষের উচিত সেই যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তারা যদি যৌতুক দিয়ে মেয়ে বিয়ে না দেয়, তাহলে ছেলেপক্ষ কিভাবে যৌতুক নিয়ে বিয়ে করবে বলো তো? এই যৌতুক প্রথা কারা বানিয়েছে জানি না, তবে সব ভুল আমি মেয়ে পক্ষের বাবা মায়ের দেখি। তোমরা কেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারো না? মেয়ের সুখের জন্য টাকা দিয়ে মেয়েকে বিক্রি করে দাও। যৌতুক কি করে একটা মেয়ের সুখ কিনে দেবে, যদি মানুষটাই সঠিক না হয়? জানো বাবা, আমার খুব ইচ্ছে ছিল এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচার, তোমাদের একমাত্র মেয়ে হিসেবে তোমাদের পাশে থাকার, স্বামী শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করার। দেখো, তার কিছুই হলো না। যারা আমার সাথে অন্যায় করেছে, তারা দিব্যি হাসি খুশি বেঁচে আছে। নিজের যত্ন নিও বাবা, আমার দিকে খেয়াল রেখো। তোমার প্রেশারের ওষুধগুলো নিয়মিত খেয়ে নিও। আমি জানি বাবা, বাবা হয়ে সন্তানের লাশ কাঁধে নেওয়া কতটা ভারী। আমি এই অন্যায়টি করতে চাইনি, জানো। আমি সইতে না পেরে সারা জীবনের জন্য পরপারে চলে গেলাম। আমার জন্য আর তোমাদের কাউকে কোনো যৌতুক দিতে হবে না। যৌতুকের পরিণাম মৃত্যু। তোমার কাছে একটি আবদার করব বাবা, যদি কখনো দেখো যৌতুক দিয়ে বিয়ে হচ্ছে, তুমি দয়া করে রুখে দাঁড়িও। ভেবে নেবে সেই মেয়ের মাঝে তোমার মেয়ে বিরাজ করছে। আমার জন্য তোমাদের অনেক কষ্ট করতে হয়েছে, তোমাদের কষ্ট থেকে মুক্তি দিলাম। তবে জানো বাবা, আমি তোমাদের খুব বেশি ভালোবাসি। আমি চাই না আমার জন্য তোমাদের কষ্ট হোক।
ভালো থেকো বাবা। ঘরের সব কিছু এলোমেলো, চারিদিকে শাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। অল্প বয়সী ছেলেটি লাল একটি বেনারসি হাতে নিয়ে ওকে জড়িয়ে বলে, কেন করলে এমন সুচিত্রা? আমি কি তোমায় ভালোবাসিনি? কেন সারা জীবনের মতো আমাকে অপরাধী বানিয়ে চলে গেলে? তোমায় না হয় একটু সময় দিতে পারিনি, তাই বলে আমাকে এত বড় শাস্তি দেবে? আমি মানছি আমার অন্যায় ছিল, আমি তোমায় সময় দিতে পারিনি, তোমার কথা শুনতে পারিনি, তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, তাই বলে তুমি আমায় ছেড়ে চলে যাবে? ছেলেটি তার হাতে রাখা চিঠিটি খুলে চোখের পানি ছেড়ে দেয়। প্রিয় স্বামী, প্রিয় পুরুষ, বিশ্বাস করো আমি তোমায় ভুল বুঝিনি। আমার চলে যাবার পেছনে তোমার কোনো হাত নেই। অনেক বছরের সম্পর্ক ছিল আমাদের। বাবার ভালো একটা চাকরি ছিল, বাবার শখের একমাত্র মেয়ে ছিলাম আমি, তাই বাবা আমাকে খুব বেশি ভালোবাসতেন। তুমি যেদিন তোমার ফ্যামিলি নিয়ে আমার বাড়িতে গিয়েছিলে, আমার বাবা আমার মুখের দিকে তাকিয়ে তোমার হাতে আমায় তুলে দিয়েছিলেন। সেদিন আমার বাবার ভুল ছিল, বিয়েটা আমায় তোমার সাথে দেয়নি, দিয়েছে তোমার পরিবারের সাথে। সেদিন তোমার বাবা মা যখন যৌতুক চেয়েছিল, না সেদিন আমার বাবা কিছু বলেছিল, না তুমি। আচ্ছা, একটা মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নেওয়াটা কি অন্যায় নয়? 10 মাস 10 দিন পেটে ধারণ করে জন্ম নেওয়া মেয়েটিকে লালন পালন করে বড় করে সেই আদরের মেয়েটিকে একটি পুরুষের হাতে তুলে দেওয়াটা কি অন্যায়? যেদিন বিয়ে করে বধূ বেশে তোমার অর্ধাঙ্গিনী হয়ে তোমার বাড়িতে পা রাখি, তোমার মা আমায় বলেছিলেন জিনিসগুলো ঘরে আগে ঢুকবে, পরে আমায় ঢুকতে দেবে। সেদিন তুমি কেন চুপ ছিলে? বাবার সামর্থ্য ছিল, তাই বাবা তখন যৌতুক দিতে পেরেছিল। তুমিও কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকতে। বাবার বয়স হয়ে যাওয়ায় বাবার চাকরিটা চলে যায়। কোনো রকম পেনশনের টাকা দিয়ে তাদের সংসার চলে। তার একমাত্র মেয়েকে সে কম টাকা খরচ করে তো তোমার হাতে তুলে দেয়নি বলো? তুমি তো সব জানতে, তাই না? তোমার পরিবারের লোকেরা যখন টাকার জন্য আমাকে মারধর করতো, লজ্জায় তোমাকে বলতে পারতাম না। তোমার ছোট ভাই আমার দিকে কোন নজরে তাকিয়ে থাকতো, এই কথাটাও তোমায় কখনো বলতে পারিনি। পান থেকে চুল খসলেই তোমার মা আমার গায়ে হাত তুলতো। তোমার বোন আমায় তার কাজের লোক বানিয়ে রেখেছিল। একটুখানি সুখের জন্য তোমায় কিচ্ছু বলতে পারিনি। তুমি অফিস থেকে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে প্রবেশ করতে, ইচ্ছে করতো না। ঘরের সংসারের খুঁটিনাটি কথা তোমায় বলে বিরক্ত করি। দিনকে দিন তোমার পরিবারের অত্যাচার বেড়েই চলেছিল। তোমায় জানানোর পর তুমি যখন তাদের কাছে গিয়েছিলে জিজ্ঞাসা করার জন্য, তারা তোমায় আমার নামে নানা মিথ্যা চাপিয়ে দেয়। তোমায় জানানোর পর তুমি অফিসে চলে গেলে, তারা আমায় খুব অত্যাচার করে জানো। তুমি সেদিন আমার হয়ে কোনো কথা বললে না। আমায় দিয়ে বাবার কাছ থেকে নানান কাজের জন্য টাকা আনিয়েছে। তারা এটিতে ক্লান্ত হয়নি। শেষমেশ আমার বাবার বাড়ির উপর তাদের নজর পড়ে। তোমায় বারবার জানাতে চেয়েছি, তুমি তখন তোমার কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলে। কাল যখন তুমি বাড়িতে ছিলে না, মাঝরাতে তোমার ভাই আমার ঘরে আসে, তার পিছু তোমার বাবা মা বোন আসে। আমার কাছে যখন যৌতুকের টাকা হিসেবে আমার বাবার বাড়িটা চায়, আমি তাদের বারণ করে দেই। এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। সবার সামনে তোমার ছোট ভাই বলে যে যৌতুকের টাকা দিতে না পারলে তার সাথে আমার একদিন থাকতে হবে। তোমার বাবা মা আর বোন সেদিন তোমার ভাইকে কিচ্ছু বলেনি। তারা ঘর থেকে বেরিয়ে গেলেই তোমার ভাই নরপিচাসের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তোমার পরিবার আমাকে হুমকি দেয়, বলে এই কথা আমি তোমাকে জানালে তোমার ফ্যামিলি আমাকে মেরে ফেলবে, সাথে সব জায়গায় ছড়িয়ে দেবে আমি নাকি তোমার ভাইয়ের কাছে এসেছিলাম। এত অপবাদ আমার সহ্য হচ্ছিল না। ভেবেছিলাম তোমার সব খুলে বলবো, কিন্তু নিজের প্রতি নিজের ঘৃণা বেড়েই চলেছিল। মেয়ে হয়ে জন্মানোটা পাপের, আমার বেঁচে থাকার অধিকার নেই, তাই চিরতরে আমি চলে গেলাম।
জীবনের নতুন কাউকে যখন জীবনসঙ্গী করবে, তখন সেই মানুষটাকে একটু সময় দিও। তার মনের সকল কথা শোনার চেষ্টা করো। ভালো থেকো। এভাবে থেমে যায় হাজারো সুচিত্রার জীবন। ছেলে পক্ষরা যৌতুক চেয়ে নিজেদের লোভী প্রমাণ করার সত্ত্বেও মেয়ে পক্ষরা কেন সেই পরিবারে তার ফুলের মতো পবিত্র মেয়েটাকে তুলে দেয়? তাহলে অন্যায়টা কারা করছে? মনুষ্যত্বহীন মানুষদের সাথে কখনো সুখী থাকা যায়? যৌতুক প্রথা এক ধরনের ক্রাইম, তবুও এটা কয়জন মেনে চলে? এই মানুষত্বহীন মানুষদের কি কোনো শাস্তি হবে না? হাতের উপর হাত রাখা খুব সহজ, তবে সেই হাতের মালিকটিকে সযত্নে আগলে রাখা খুব কঠিন। মানুষ এখন মনুষ্যত্বহীন, হিংসা অহংকারে এখন পরিপূর্ণ মানুষ। পৃথিবীটা এখন প্রতিযোগিতায় ভরপুর। সারা পৃথিবীটা এখন পরীক্ষার কেন্দ্র। স্বার্থে আঘাত লাগলে মানুষ হয়ে যায় ক্ষুব্ধ, অক্ষুব্ধ। স্বার্থ সাধন করতে গিয়ে মানুষ হয়ে যায় যোদ্ধা থেকে মহাযোদ্ধা। পৃথিবীটা তলিয়ে আছে ঘন কালো অন্ধকারের মাঝে। পৃথিবী আছে ডুবে মিথ্যে, পাপ আর মনুষ্যত্বহীনতার কাছে। মুখোশ পরা লোকগুলো আমাদের আশেপাশেই থাকে। সুযোগ পেলে মুখোশটা পাল্টায়, সাজে নতুন রূপে।